কোনো অঘটন হয়নি এ ব্যাপারে নিশ্চিত হয়ে অনুসন্ধান কার্য থেকে বিরত হলো প্রহরী। বর্ষায় ভর দিয়ে চেয়ে রইল ঘাসের দিকে। মিনিট তিনেক ঠায় দাঁড়িয়ে রইল সে। উদ্বেগে অস্থির হয়ে উঠলাম আমরা। যে কোনো মুহূর্তে আমাদের অস্তিত্ব প্রকাশ হয়ে পড়তে পারে বা ঘটে যেতে পারে দুর্ভাগ্যপূর্ণ কোনো দুর্ঘটনা। আবার মৃদু শব্দ উঠতে শুরু করেছে অ্যালফোন্সের দাঁতের। ভয়ঙ্কর চেহারা করে চাইলাম ওর দিকে। তবে আমার অবস্থা বিশেষ ভালো নয়। টের পাচ্ছি সরসর করে নামতে শুরু করেছে ঘামের ধারা। শেষ পর্যন্ত অবসান হলো এই কঠিন শাস্তির। প্রহরীটা তাকালো পূব দিকে। কাজ প্রায় শেষ হয়ে আসছে দেখে আনন্দিত হলো সে। তারপর শরীর গরম রাখার জন্যে হাত দুটো ঘষে দ্রুত পায়চারি করতে লাগলো। প্রহরীটা মুখ ঘুরিয়ে নেয়ার সাথে সাথে আবার নড়ে উঠল অ্যামসোলোপোগাস। দ্বিতীয় কাটা ঝোপটার আড়ালে চলে গেল সে। ফিরে এসে কাটা ঝোপটা পেরিয়ে গেল অসতর্ক প্রহরী। ঘুণাক্ষরেও জানতে পারেনি কি বিপদ ঘনিয়ে এসেছে তার উপর। নিঃশব্দে উঠে দাঁড়ালো অ্যামসোলোপোগাস। দুহাত বাড়িয়ে পিছু নিল প্রহরীর। মুখটা কেবল ফেরাতে যাবে এমন সময় ঝাঁপিয়ে পড়ল বিশালদেহী জুলু। কয়েক মুহূর্ত মোচড়াতে দেখা গেল কালো দুটো শরীরকে। তারপর বিদ্যুৎ বেগে পেছন দিকে হেলে গেল প্রহরীর মাথা। বীভৎস একটা শব্দ হলো মট করে। মাটিতে পড়ে গেল প্রহরীটা। মরণ যন্ত্রণায় খিঁচাতে লাগলো হাত পা। হাঁটু মুড়ে এক মুহূর্ত শত্রুর শরীরটা পরীক্ষা করে আমাদের ইশারা করলো অ্যামসোলোপোগাস। চার হাত পায়ে ভর করে একটা বানর বাহিনীর মতো এগিয়ে চললাম আমরা। ক্রালের কাছে পৌঁছতে দেখা গেল আক্রমণের আশঙ্কায় চারপাশটা লজ্জাবতী ঝোপ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে মাশাইরা। আমাদের জন্যে ব্যাপারটা বরং ভালোই। যত প্রতিবন্ধক থাকবে ততই দেরি হবে ওদের বেরোতে। এখানে এসেই বিভক্ত হয়ে পড়লাম আমরা। দল নিয়ে দেয়ালের আড়ালে আড়ালে বাঁদিকে এগিয়ে চললেন ম্যাকেঞ্জি। কাটার বেড়ার দুপাশে গিয়ে দাঁড়ালেন স্যার হেনরি আর অ্যামসোলোপোগাস। সামনে রইল দুই বর্ষাধারী আর আশকারিটা। আমার লোকজন নিয়ে আমি চললাম ক্রালের ডান দিকে। গন্তব্যের 2/3 গিয়ে থেমে উঁকি মারলাম দেয়ালের উপর দিয়ে। আলো বেশ ছড়িয়ে পড়েছে এখন। প্রথমেই চোখে পড়ল সাদা একটা গাধা। তার কাছেই শুকনো মুখে বসে আছে ফ্লসি। ওকে ঘিরে প্রায় নিভে আসা আগুনের পাশে শুয়ে ঘুমাচ্ছে জনা 25 মাশাই। মাঝে মাঝে দু একজন হাই তুলে পূব দিকে তাকালো বটে, কিন্তু উঠল না কেউই। ভালোভাবে গুলি চালানোর জন্যে এবং গুড ও তার দলকে তৈরি হবার সুবিধে দেওয়ার জন্যে আরও 5টা মিনিট অপেক্ষা করব বলে মনস্থ করলাম। শান্ত ঊষর ভাস্বর আলো ছড়িয়ে পড়েছে সমতল ভূমি, বন ও নদীর উপর। মৌন তুষারের চিরন্তন পোশাকে আবৃত হয়ে নিচের পৃথিবীর দিকে চেয়ে রয়েছে বিশাল মাউন্ট কেনিয়া। অদৃশ্য সূর্যের প্রথম আলো রক্তস্নান করাতে লাগলো তার চূড়াকে। মাথার উপরে মায়ের হাসির মতো নীল হয়ে আছে আকাশ। প্রভাতী সুর ধরেছে একটা পাখি। জাগ্রত পৃথিবীকে সতেজ করতে ঝোপের ভেতর দিয়ে ভেসে যাবার সময় মৃদু বাতাস ঝরিয়ে দিল লক্ষ লক্ষ শিশির। শুধু মানুষের হৃদয়ে ছাড়া চারপাশে কি প্রশান্তি। আক্রমণের সংকেত দেওয়ার জন্যে নিজেকে কেবল প্রস্তুত করেছি। হঠাৎ ভয়ঙ্করভাবে খটখট করে উঠল আলফোন্সের দাঁত। মানসিক উত্তেজনায় কখন যেন ছিটকে পড়েছে ন্যাকড়াটা। নিস্তব্ধতার মাঝে শব্দটা শোনা গেল ছুটন্ত জিরাফের খুরের মতো। চমকে জেগে গেল
ফ্লাসির হাত দুয়েক দূরে শুয়ে থাকা মাসাইটা শব্দ কোন দিক থেকে এলো বোঝার চেষ্টা করছে। রাইফেলের কুদো ঠেসে ধরলাম ফরাসিটার পেটে। থেমে গেল দাঁত খটখটানি, কিন্তু লাফ দিয়ে উঠতেই ফায়ার হয়ে গেল ওর রাইফেলটা। আমার মাথার 1 ইঞ্চি পাশ দিয়ে বো করে চলে গেল বুলেট। নিরর্থক হয়ে পড়ল সংকেত। ক্রালের দুপাশ থেকে শুরু হলো গুলি বৃষ্টি। ফ্লাসির কাছের মাসাইটা ঝাঁপিয়ে উঠতেই এক গুলিতে শুইয়ে দিলাম। এই সময় ক্রালের অপর প্রান্ত থেকে ভেসে এলো গুডের দলের তীক্ষ্ণ ভয়ঙ্কর চিৎকার। সাথে সাথে দেখতে পেলাম এক অবিস্মরণীয় দৃশ্য। আতঙ্ক ও ক্রোধ মিশ্রিত গর্জন ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো ক্রালের সমস্ত মাসাই। গজখানেক না এগোতেই তাদের অনেকে লুটিয়ে পড়ল গুলির আঘাতে। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল কিংকর্তব্য বিমুগ্ধ হয়ে, তারপর হুড়মুড় করে ছুটল সবাই কাটা ঝোপে বন্ধ মুখের দিকে। যত শিগগির সম্ভব গুলি চালাতে লাগলাম আমরা। ফাঁকা হয়ে গেল আমার 10 গুলির রিপিটার। গুলি ভরার জন্যে রাইফেলটা খুলতেই মনে পড়ল ফ্লাসির কথা। ওদিকে তাকাতেই দেখি হয় আমাদের বুলেট, নয়তো মাসাইদের বর্ষার আঘাতে পড়ে গিয়ে হাত পা ছুটছে সাদা গাধাটা। আশেপাশে জীবিত কোনো মাসাই নেই। কালো নাচটা উপর হয়ে একটা বর্ষা দিয়ে কেটে দিচ্ছে ফ্লাসির পায়ের দড়ি। কাজ শেষ হতেই দৌড়ে গিয়ে দেয়ালের উপর উঠতে লাগলো সে, পিছে পিছে ফ্লাসি। হঠাৎ দেখতে পেয়েই বর্ষা উঁচিয়ে ওদের দিকে ছুটে এলো 2 মাসাই। তাড়াহুড়ো করে ওঠার চেষ্টায় ক্রালের ভেতরে পড়ে গেল ফ্লাসি। প্রথম মাসাইটা প্রায় ওর উপরে এসে পড়েছে। এমন সময় পাঁজরে আমার এক গুলি খেয়ে ছিটকে পড়ল খরগোশের মতো। ছুটে আসছে দ্বিতীয় মাসাই, কিন্তু খালি হয়ে গেছে আমার ম্যাগাজিন। ফ্লাসির এই মৃত্যু দেখতে পারবো না বলে মুখ ঘুরিয়ে নিলাম অন্যদিকে। আবার তাকাতেই অবাক হয়ে দেখি দুহাত মাথায় দিয়ে টলছে মাসাইটা। বর্ষা পড়ে আছে মাটিতে। হঠাৎ ধোয়ার একটা ক্ষীণরেখা চোখে পড়ল, আর তখনই হুড়মুড় করে পড়ে গেল মাসাইটা। ফ্লাসির ডেরেঞ্জারটার কথা মনে পড়ল আমার। 2টো নল একসাথে ফায়ার করেছে বলেই মাসাইটাকে থামাতে পেরেছে ও, সেই সাথে বেঁচে গেছে এ যাত্রা। বলতে যত সময় লাগলো, ঘটনাটা ঘটতে সময় লেগেছে তার চেয়ে অনেক কম। সব শুদ্ধ সেকেন্ড 15 হবে। ম্যাগাজিন ভরে আবার গুলি চালাতে লাগলাম আমি। তবে এবার মাসাইদের ঝাঁকের উপর নয়। দেয়াল টপকে যারা পালাবার চেষ্টা করছে গুলি করলাম তাদেরকে। এভাবে গুলি চালাতে চালাতে প্রালের ডিম্বাকৃতি বাঘটার কাছে পৌঁছে গেলাম আমি। গুডের দলের তাড়া খেয়ে 200 মাসাই গিয়ে জড়ো হলো কাটার বন্ধ মুখটার কাছে। গুডদের তীব্র চিৎকারে 10 জনের বদলে ওদেরকে নিশ্চয় বিরাট একটা দল বলে ভুল করেছে মাসাইরা। কাটার উপর দিয়ে লাফ দিয়ে দিল এক মাসাই, কিন্তু মাটিতে নামার আগেই স্যার হেনরির বিরাট কুড়ালটা সাই করে নেমে এলো তার শিরনাস্ত্রের উপর। হুড়মুড় করে কাটার মাঝখানেই পড়ে গেল সে। এবার ভীষণ চিৎকার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল সবাই। দুলে উঠল স্যার হেনরির কুড়াল, ঝলছে উঠল ইনকোসি কাস, মরতে লাগলো মাসাই। মৃতদেহগুলো আরও বন্ধ করে ফেলল জায়গাটা। যারা স্যার হেনরি ও আমসলোপোগাসের কুড়াল এড়াতে পারল, তারা গিয়ে পড়ল আশকারিয়ার মিশনের 2 কাফরির হাতে। আর যারা এদেরকেও এড়াতে পারল, তাদের অভ্যর্থনা জানালো মিস্টার ম্যাকেঞ্জি ও আমার গুলি। ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করলো লড়াই। সাথীর মৃতদেহের উপর দিয়ে লাফিয়ে পড়ে বর্ষা চালালো অনেক মাসাই, কিন্তু বম থাকায় কিছুই হলো না স্যার হেনরি ও আমসলোপোগাসের। ক্রমেই স্তূপ হয়ে গেল মৃতদেহের। স্যার হেনরির সামনে কোনো মাসাই পড়ার সাথে সাথে ভীমবেগে নেমে আসছে বিরাট কুড়াল, আর আমসলোপোগাস শত্রুকে ঠোকর মারছে ইনকোসিকাসের গজাল দিয়ে। ঠিক পচা কাঠে যেমন ঠোকর মারে কাঠঠোকরা, নিখুঁত একটা গোল ফুটো হয়ে যাচ্ছে কপাল বা খুলিতে। নেহাত ঠেকায় না বা ঢালের উপর আঘাত করার দরকার না পড়লে কুড়ালের চওড়া ফলা ব্যবহার করে না সে। এ প্রসঙ্গে পরে আমাকে বলেছে ব্যাপারটা নাকি তার কাছে স্পোর্টসম্যানশিপের অবমাননা বলে মনে হয়। এদিকে দল নিয়ে গুড
এত কাছে এসে পড়েছে যে আমাদের দলের গুলি বন্ধ করা উচিত। ক্রস ফায়ারে ইতিমধ্যেই মারা গেছে একজন। মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ে কাটার বেড়া ও স্তূপাকৃত স্তূপীকৃত মৃতদেহ পেরিয়ে মাসাইরে এবার বেরিয়ে এলো বাইরে। শুরু হলো আমাদের মানুষ ক্ষয়ের পালা। পিঠে বর্ষা খেয়ে প্রথমে মারা পড়ল আশকারিতা, তারপর দুই বর্ষাধারী কাফরি। মাঝে মধ্যেই দুই একটা করে মৃতদেহ পড়তে লাগলো। একবার মনে হলো বুঝি হেরে গেলাম আমরা। লড়াই এখন জয় পরাজয়ের দোলায় দোদুল্যমান। আমার লোকদের বললাম রাইফেল ফেলে দিয়ে ভিড়ের মধ্যে বর্ষা হাতে ঝাঁপিয়ে পড়তে। তৎক্ষণাৎ পালিত হলো আমার নির্দেশ। এতক্ষণে ওদের রক্তে সত্যি টকবক করে ফুটতে শুরু করেছে। এতক্ষণে ওদের রক্ত সত্যিই টকবক করে ফুটতে শুরু করেছে। মিস্টার ম্যাকেঞ্জির দলও অনুসরণ করলো একই পথ। এতে করে কিছু ভালো ফল পাওয়া গেল, কিন্তু জয় পরাজয় তখনও অনিশ্চিত। বীরের মতো লড়ল আমাদের লোকেরা, মারল এবং মরল। গুড়ের রক্ত হিম করা চিৎকার সাহস জোগালো তাদের। ওদিকে মেশিনের মতো ওঠানামা করছে দুই কুড়াল। প্রত্যেকটাকেও বয়ে আনছে মৃত্যু বা পঙ্গুত্ব। তবে লড়াইয়ের চাপ পড়তে শুরু করেছে ঝাড় হেনরির উপর। রক্ত ঝরতে শুরু করেছে বিভিন্ন ক্ষত থেকে। পাকানো নীল দড়ির মতো ফুলে উঠেছে কপালের শিরাগুলো। এমনকি ইস্পাতের মতো শক্ত অ্যামসোলোপোগাসও যেন কিছুটা বিচলিত। গজাল দিয়ে খুলিফুটো করার শৈল্পিক নিষ্ঠুরতা বাদ দিয়ে এখন পাগলের মতো ইনকোসিকাসের ফলা ব্যবহার করছে সে। আমি ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়িনি। সুযোগ মতো কোনো মাসাইকে ফাঁকায় পাবার সাথে সাথে গুলি করছিলাম। এখন 15 কি 16 জন লড়াই করার উপযুক্ত লোক আছে আমাদের, কিন্তু মাসাইরা আছে অন্তত 50 জন। এখন ঠান্ডা মাথায় আক্রমণ চালাতে পারলেই চিরতরে লড়াইয়ের স্বাদ মিটে যাবে আমাদের। সৌভাগ্যক্রমে অতর্কিতে আক্রান্ত হবার ঘোরটা এখনো কাটেনি তাদের। অস্ত্রশস্ত্র ফেলেই পালিয়ে গেল অনেকে। দু একজন করে মাসাই প্রবল পরাক্রমে লড়াই চালিয়ে গেলেও পরাজয়ের আশঙ্কা আর নেই আমাদের। একজন মাসাই আচমকা ঝাঁপিয়ে পড়ল মিস্টার ম্যাকেঞ্জির উপর। বেল থেকে মাংস কাটার ছুরিটা খুলে নিলেন তিনি। রিভলভারটা আগেই ছিটকে পড়ে গেছে কোথাও। প্রচণ্ড লড়াই শুরু হয়ে গেল দুজনের মধ্যে। উৎকণ্ঠায় শুকিয়ে গেছি আমি। হঠাৎ ঘটল এক অদ্ভুত কাণ্ড। জানি না কেন নিজের জায়গা থেকে এগিয়ে এসে এক মাসাইয়ের মুখোমুখি হলো আমস্লোপোগাস। দুজনেই লড়াইয়ে মত্ত। এমন সময় আরেক মাসাই সর্বশক্তি দিয়ে বর্ষা চালালো আমস্লোপোগাসের বুক লক্ষ্য করে। বর্মের উপর পড়ে ছিটকে এলো বর্ষাটা। আতঙ্ক বিস্ময়ে হতবুদ্ধি হয়ে এক মুহূর্ত তাকিয়ে রইল মাসাইটা। তারপরেই চেঁচিয়ে উঠল গলা ফাটিয়ে, এরা শয়তান, জাদুকর, জাদুকর। তাৎক্ষণিক আতঙ্কে বর্ষাটা একদিকে ছুড়ে দিয়ে পালাতে শুরু করতেই আমার বুলেট শুইয়ে দিল ওকে। আমস্লোপোগাসও ঘিলু বের করে দিল ওর শত্রুটার। আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো অন্যান্য মাসাইদের মধ্যে। জাদুকর, জাদুকর চিৎকার করে উঠল ওরা। মনোবল ও তেজ সম্পূর্ণ হারিয়ে ছোটাছুটি করতে লাগলো চারদিকে। এমনকি ঢাল ও বর্ষা ছুঁড়ে ফেললো অনেকে। লড়াইয়ের শেষ অংশের বর্ণনা দেব না আমি, শুধু বলবো হত্যাকাণ্ডটা ছিল ভীষণ এবং ভয়ঙ্কর। তবে একটা ঘটনার বর্ণনা না দিয়ে পারা যায় না। মনে যখন কেবল আশা জাগছে লড়াইটা বুঝি শেষ, বেছেই গেলাম এ যাত্রা। এমন সময় পড়ে থাকা মৃতদেহগুলোর মধ্যে থেকে লাফিয়ে উঠল সম্পূর্ণ অক্ষত এক মাসাই। স্তূপীকৃত মৃতদেহ আর মুমূর্ষুদের ডিঙিয়ে সোজা আমার দিকে ছুটে আসতে লাগলো সে। চিনতে পারলাম মাসাইটাকে। গতরাতে দূত হয়ে এসেছিল। হঠাৎ দেখি ওর পিছন পিছন বিদ্যুৎ বেগে ছুটে আসছে আমস্লোপোগাস। মাসাইটা যখন বুঝলো দৌড়ে কুলিয়ে ওঠা যাবে না, ঘুরে মুখোমুখি হলো সে আমস্লোপোগাসের। ওই ওই উপহাসে চিৎকার দিয়ে উঠল আমস্লোপোগাস। ওই তো গতরাতের সেই বেটা দূত। মুখোমুখি হতে চায় সে জুলু সর্দার আমস্লোপোগাসের। তোর ইচ্ছে পূরণ করব আজ। শপথ করেছিলাম টুকরো টুকরো করব তোকে। দেখ এখনই পালন করব সে শপথ। রাগে দাঁত কিরমির করলো মাসাইটা। তারপর ছুটে গেল বর্ষা বাগিয়ে। চট করে পাশ কাটালো আমস্লোপোগাস। দু হাতে চেপে ধরা
ইনকোষে কাজ উঠে গেল উপরে। পর মুহূর্তেই তীব্র গতিতে নেমে এলো কুড়ালটা। মাথা ও একটা বাহু প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল মাসাইটার। উফ! শত্রুর মৃতদেহের দিকে চেয়ে সোল্লাসে চেঁচিয়ে উঠল আমসোলোপোগাস। জব্বর মেরেছি কোপটা। 8 লড়াই শেষ হলো। মানসিক উত্তেজনা কিছুটা কমতেই হঠাৎ মনে পড়ল আলফোন্সের কথা। সে গেল কোথায়? মারা পড়েনি তো বেচারি? ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলোর মাঝে খুঁজতে লাগলাম আমি, কিন্তু কোথাও চোখে না পড়াতে ভাবলাম নিশ্চয় বেঁচে আছে। ক্রালের যেখানটায় আমরা প্রথম অবস্থান গ্রহণ করেছিলাম সেখানে গিয়ে নাম ধরে ডাকতে লাগলাম। পাথুরে দেয়ালটার কাছ থেকে 50 ধাপ মতো দূরে প্রাচীন একটা অশ্বত্থ গাছ। আলফোন্স! দেয়ালের পাশ দিয়ে যেতে যেতে ডাকলাম আমি। আলফোন্স! মসিয়ে! ধ্বনিত হলো একটা কণ্ঠ। এই যে আমি। চারপাশে তাকালাম, কিন্তু দেখতে পেলাম না কাউকে। কোথায়? বললাম আমি। এই যে মসিয়ে, গাছের উপরে। গুড়ি থেকে ফুট 5 উপরে একটা গর্তের ভেতর থেকে উকি মারছে ফ্যাকাশে একটা মুখ, যার বিরাট গোফের একটা প্রান্ত কাটা। বেরিয়ে এসো, বললাম আমি। লড়াই শেষ মসিয়ে? উৎকণ্ঠিত স্বরে জানতে চাইল সে। একদম শেষ। হ্যাঁ, বেরিয়ে এসো শয়তান কোথাকার। মসিয়ে, আমার প্রার্থনা তাহলে কাজে লেগেছে। এই বেরোলাম। অন্যান্যদের সাথে মিলিত হবার জন্যে এগোচ্ছি আমরা। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে একটা মাসাই তেড়ে এলো আমাদের দিকে। সাথে 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 ঝেড়ে দৌড় লাগালো আলফোন্স। পিছে পিছে মাসাইটা। কেমন বর্ষা চালাবে কেবল বর্ষা চালাবে কেবল বর্ষা চালাবে এমন সময় আমার বুলেট গিয়ে আঘাত হানলো মাসাইটার পিঠে। হুড়মুড় করে পড়ে গেল দুজনেই। প্রথমে আলফোন্স, তার উপরে মাসাই। এমন তীক্ষ্ণ কয়েকটা চিৎকার ছাড়ল আলফোন্স যে মনে হলো মরার আগে মারণাঘাত হেনেছে মাসাই। ছুটে গিয়ে টেনে সরিয়ে দিলাম মৃতদেহটা। সারা শরীর রক্তাক্ত। নিচে পড়ে থেকে আলফোন্স কেঁপে কেঁপে উঠছে বৈদ্যুতিক শক লাগা ব্যাঙের মতো। আহা বেচারি, ভাবলাম আমি। শেষ পর্যন্ত এই ছিল ওর ভাগ্যে। হাঁটু মুড়ে বসলাম ক্ষতস্থান পরীক্ষা করার জন্যে। ওহ, পিঠের ফুটো। চিৎকার ছাড়ল সে। মেরে ফেলেছে। মারাই গেছি আমি। কোনো ক্ষতস্থান আমার চোখে পড়ল না। চকিতে বুঝতে পারলাম ব্যাপারটা। আসলে কিছু হয়নি ওর। আতঙ্কে এমন করছে। ওঠো, ধমক দিলাম আমি। ওঠো। কিছুই তো হয়নি তোমার। এভাবে চেঁচাতে লজ্জা করছে না? ধর্মর করে উঠে পড়ল সে। আমি কিন্তু ভেবেছিলাম মসিয়ে মারাই গেছি। ক্ষমা প্রার্থনার সুরে বলল সে। বুঝতেই পারিনি আমি জিতেছি। মাসাইটার মৃতদেহে লাথি চালিয়ে সৈল্লাসে বলে উঠল, আর লড়বি কালো কুত্তা? জারি জুরি আজ শেষ তোর। ভীষণ ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে রওনা দিলাম ক্রালের বড় মুখটার দিকে। পিছে পিছে ছায়ার মতো আসতে লাগলো আলফোন্স। প্রথমেই চোখে পড়ল মিস্টার ম্যাকেঞ্জিকে। উরুতে রুমাল জড়িয়ে বসে আছেন একটা পাথরের উপর। রুমালটা ভিজে উঠেছে রক্তে। হাতে এখনো ধরে আছে মাংস কাটার ছুরিটা। ভীষণভাবে বেঁকে গেছে সেটা। কোয়ার্টার মেইন, কাঁপা কাঁপা গলায় বললেন তিনি। শেষ পর্যন্ত জিতেছি আমরা। মাসাইটাকে মারতে গিয়ে দেখুন আমার সবচেয়ে ভালো ছুরিটা কেমন বেঁকে গেছে। মৃগী রোগীর মতো হেসে উঠলেন তিনি। লড়াইটা ভীষণভাবে ক্রিয়া করেছে তার উপর। সারা জীবন যার শান্তি নিয়ে কারবার, তার কি আর এসব সাজে? কিন্তু ভাগ্য থেকে থেকে আমাদের এরকমই পরিহাস করে। ক্রালের মুখটার কাছে ছড়িয়ে আছে শুধু মৃতদেহ আর মৃতদেহ। 30 জন নিয়ে লড়াই শুরু করেছিলাম আমরা। এখন 5 জন আহত সহ অবশিষ্ট রয়েছে 15 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমি ছাড়া সবার গোটা শরীর রক্তে রঞ্জিত। কখনোই কাছে যায়নি বলে আহত হওয়া এড়িয়ে যেতে পেরেছি আমি। আমসোলোপোগাস ছাড়া অত্যন্ত কাহিল হয়ে পড়েছে সবাই। যথারীতি কুড়ালে ভর দিয়ে মৃতের একটা স্তূপের উপর দাঁড়িয়ে আছে সে। ভীষণভাবে লাফাচ্ছে কপালের গর্তের
উপরকার চামড়াটা মাখো মাজন। আমাকে চোখে পড়ার সাথে সাথে বলে উঠল সে, বলেছিলাম না বেশ ভালো লড়াই হবে। এরকম লড়াই কখনো লড়িনি আমি। আর তোমার এই লোহার চামড়াটার মধ্যে নিশ্চয় জাদু আছে, কিছুই এটাকে ফুটো করতে পারে না। আজ এই চামড়াটা গায়ে না থাকলে আমি থাকতাম এখানে। পায়ের নিচের স্তূপটা দেখিয়ে দিল সে। এটা তোমাকে দিলাম, বললেন স্যার হেনরি সর্দার দারুণ খুশি গলায়। বললেন বলল আমসলো পোগাস, কুড়াল চালানোটা ভালো করে শিখিয়ে দেব তোমাকে। যেভাবে কুড়াল চালাও তুমি, ওতে অযথা শক্তি ক্ষয় হয়। এই সময় মিস্টার ম্যাকেঞ্জি জানতে চাইলেন ফ্লোচি কোথায়। এক লোক বলল নার্সের সাথে তাকে বাড়ির দিকে যেতে দেখেছে। ফলে ধীরে ধীরে আমরাও রওনা দিলাম মিশনের দিকে। মিসেস ম্যাকেঞ্জি অপেক্ষা করছিলেন আমাদের জন্যে। স্বামীকে স্ট্রেচারে করে আনতে দেখে চিৎকার করে উঠলেন তিনি। অবশ্য মিস্টার ম্যাকেঞ্জির এমন কিছু হয়নি, এ কথা জানতে পারার সাথে সাথে তিনি থেমে গেলেন। সংক্ষেপে লড়াইয়ের ঘটনা খুলে বললাম তাকে। সব শুনে আমার কপালে চুমো খেলেন তিনি। বললেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন মিস্টার কোয়াটারমেইন। আমাদের আপনাদের জন্যেই মেয়েটি রক্ষা পেল আমার। এরপর ক্ষতস্থানগুলোতে স্টিকিং প্লাস্টার লাগিয়ে গোসল সেরে নাস্তা করতে বসলাম আমরা। নাস্তা যখন প্রায় শেষ, দরজা খুলে ভেতরে এলো ফ্লোসি। মুখটা খুবই ফ্যাকাশে হয়ে গেছে, তবে আঘাত লাগেনি কোথাও। আমাদের সবাইকে চুমো খেলো সে। বেচারি পুরো একটা রাত মাসাইদের মাঝে বন্দি হয়ে থাকার ঘটনাটা সহজে মুছে যাবে না ওর চিঠি থেকে। নাস্তার পর লম্বা একটা ঘুম দিলাম আমরা। ঘুম থেকে উঠে ডিনার সেরে আমাদের লোকদের লাশ নেয়ার জন্যে আবার গেলাম ক্রলটার কাছে। ইতিমধ্যেই হাজার হাজার শকুন ও বাদামি বুশ ঈগল চড়াও হয়েছে জায়গাটায়। যথোচিত গাম্ভীর্যের সাথে মৃতদেহগুলো সমাহিত করা হলো। মিস্টার ম্যাকেঞ্জি আহত থাকায় পাদ্রীর ভূমিকা পালন করলো গুড। ওকে বললাম চারপাশেই কেমন বিষণ্ণতা ছড়ানো। বিষণ্ণতা আরও বাড়ত যদি নিজেদেরই কবর দিতে হতো আমাদের। গম্ভীর স্বরে জবাব দিল ও। বললাম কাজটা তো খুবই কঠিন, তবে ও যা বলতে চায় আমি বুঝতে পারছি। মাসাইদের লাশগুলো ফেলে দেয়া হলো টানা নদীতে। দ্রুত স্রোতের টানে ভেসে গেল সেগুলো। নৈশভোজটা বোধ হয় ভালোই হবে কুমিরদের। সন্ধে কথা হলো মিস্টার ম্যাকেঞ্জির সাথে। বর্ষার আঘাতে খুবই কাহিল হয়ে পড়েছেন ভদ্রলোক, তবে যেহেতু কোনো ধমনে ছেড়েনি, দ্রুতই সেরে উঠবেন। তিনি জানালেন ভালোই ভালোই সেরে উঠলে কম বয়সী কারো হাতে মিশনের ভার দিয়ে ফিরে যেতে চান ইংল্যান্ডে। মিস্টার কোয়াটারমেইন, বললেন তিনি, আজ ভোরেই লড়াই করতে যাবার পথে মনস্থির করেছি ফিরে যাব ইংল্যান্ডে। ঈশ্বর কৃপা না করলে বা আপনারা চারজন না থাকলে এতক্ষণে নিশ্চয়ই কেউই বেঁচে থাকতাম না আমরা। এরকম কাণ্ড আর একবার ঘটলে আমার স্ত্রীকে আর বাঁচাতে পারবো না। সম্পূর্ণ সৎপথে উপার্জন করা আমার 30,000 পাউন্ড জমা আছে জাঞ্জিবারের ব্যাংকে। সুতরাং ইংল্যান্ডে ফিরে যাবার পক্ষে খুব খারাপ অবস্থায় নেই আমি। জানি এই জায়গাটা ছেড়ে যেতে খুব খারাপ লাগবে। ঊষর প্রান্তরে গোলাপ ফোটানোর মতো করে জায়গাটা গড়ে তুলেছি আমি। তাছাড়া নিজ হাতে শিখিয়ে পড়িয়ে নেয়া মানুষজনকে ছেড়ে যাওয়া অত্যন্ত কষ্টকর। তবু যেতে আমাকে হবেই। আপনার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি, বললাম আমি। দুটো কারণে। প্রথমত, স্ত্রী ও মেয়ের প্রতি আপনার একটা কর্তব্য আছে, বিশেষ করে মেয়ের প্রতি। সুষ্ঠু শিক্ষা দরকার ওর। তাছাড়া আপন জাতির মেয়ের সাথে মিশতে না পারলে ধীরে ধীরে বুনো হয়ে উঠবে ও। দ্বিতীয়ত, আজ হোক কাল হোক প্রতিশোধ নেবেই মাসাইরা। নিঃসন্দেহে কিছু মাসাই পালিয়ে গেছে, যারা পৌঁছে দেবে সংবাদ। আপনাদের সম্পূর্ণ নির্মূল করার জন্যে আরও অনেক বড় দল পাঠিয়ে দেবে ওরা। ঘটনাটা ঘটতে হয়তো 1 বছর দেরি হবে, কিন্তু ঘটবেই। ঠিকই বলেছেন, জবাব দিলেন পাদ্রী। মাসখানেকের মধ্যেই বিদায় নেব এখান থেকে।
কিন্তু এ বিদায় হবে বেদনাদায়ক, বড় বেদনাদায়ক। 9 সপ্তাহখানেক পরে নৈশভোজ সারছি আমরা। মন খুব খারাপ। পরদিন ভোরেই রওনা দেব। মাসাইদের আর কোনো খবর পাওয়া যায়নি। এদিক সেদিক কিছু গুলির খোল ও মরচে ধরা বর্ষা পড়ে না থাকলে বোঝা অসম্ভব হয়ে পড়তো যে মাত্র কয়েকদিন আগেই ভয়াবহ একটা লড়াই সংঘটিত হয়েছে এখানে। দ্রুত সেরে উঠছেন মিস্টার ম্যাকেঞ্জি। ইতিমধ্যেই ক্রাচে ভর দিয়ে চলতে পারেন। আহতদের মধ্যে একজন মারা গেছে গ্যাংগ্রিনে। তাছাড়া অন্যান্যরা ধীরে ধীরে সেরে উঠছে। ক্যারাভ্যানের লোকেরাও ফিরে এসেছে। ফলে গমগম করছে মিশন। আরও কয়েকটা দিন থাকার জন্যে খুবই অনুরোধ করলেন মিস্টার ম্যাকেঞ্জি। কিন্তু যেতে যখন হবেই, অযথা দেরি করে আর কি লাভ। এবার গোটা 12 গাধা কিনেছি আমরা। ওগুলো মোট, এমনকি প্রয়োজনে আমাদেরও বহন করবে। আশকারীদের মধ্যে 2 জন মাত্র অবশিষ্ট আছে। কিছু স্থানীয় বাসিন্দাকে সাথে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলাম আমরা। অবশ্য এজন্যে মোটেই দোষ দেওয়া যায় না ওদের। সম্পূর্ণ অজানা একটা অঞ্চলে কেই বা সহজে যেতে চায়। সন্ধেয় বারান্দায় বসে বসে পাইপ টানছি। এমন সময় এসে হাজির হলো আলফোন্স। আমাদের সাথে যেতে চায় সে। খুবই অবাক হলাম। সে যেরকম ভীতু, তাতে ওর কাছ থেকে এই প্রস্তাব আশা করা যায় না। হঠাৎ করেই বুঝতে পারলাম ব্যাপারটা। মিস্টার ম্যাকেঞ্জি তো ইংল্যান্ডে চলে যাচ্ছেন। এখন ফরাসি সরকার যদি ধরে নিয়ে যায়, এই আতঙ্ক তাড়া করে ফিরছে আলফোন্সকে। আর এই আতঙ্কেই তার অভিযানে যাবার উৎসাহের কারণ। অথচ এতদিনে হয়তো মত পাল্টেছে। ফরাসি সরকার নির্বিঘ্নেই মাতৃভূমিতে যেতে পারবে সে। যাই হোক, নানা দিক থেকে বিবেচনা করে ওকে সাথে নেয়াই মনস্থ করলাম আমরা। ও সাথে থাকলে মাঝে সাঝে বেশ মজা হবে। তাছাড়া ওর রান্নার হাতটা বড় ভালো। সর্বোপরি কাপুরুষ হলেও কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না লোকটা। পথের বিভিন্ন সম্ভাব্য বিপদ সম্বন্ধে ওকে সাবধান করে দেওয়ার পর বললাম, অক্ষরে অক্ষরে পালন করতে হবে আমাদের নির্দেশ। ওকে মাসে 10 পাউন্ড হিসেবে মজুরি দেব আমরা। অবশ্য মজুরি নেয়ার জন্যে সে এখন সভ্য পৃথিবীতে ফিরতে পারলেই হয়। চটপট আমাদের প্রত্যেকটা শর্তে রাজি হয়ে গেল সে। রাত পেরিয়ে একসময় এলো ভোর। গাধার পিঠে মালপত্র বাঁধা ছাদা শেষ হলো 7টায়। বিদায়ের ক্ষণ উপস্থিত। বিদায় নেয়া খুবই বিষণ্ণ একটা কাজ। বিশেষ করে সে বিদায় যদি নিতে হয় ফ্লোচির মতো কোনো মেয়ের কাছ থেকে। কয়েকদিনের মধ্যেই আমরা দুজন বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। ফ্লোচি এলো। বীভৎস সেই রাতের চিঠি এখনও ওকে তাড়া করে ফিরছে। মিস্টার কোয়াটারমেইন। আমার গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল ও। আপনাকে বিদায় জানাতে পারবো না। শুধু ভাবছি আবার কবে দেখা হবে আমাদের। জানি না, বললাম আমি। জীবনের সম্পূর্ণ বিপরীত 2 প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। সামনে আর বেশি পথ নেই আমার। যা কিছু তার প্রায় সবই অতীতে। কিন্তু তোমার সামনে আছে সুখী দীর্ঘ পথ। প্রায় সব কিছুই অপেক্ষা করে রয়েছে ভবিষ্যতে। ধীরে ধীরে বড় হয়ে উঠবে তুমি। এখানকার জীবন তখন মনে হবে সুদূরের কোনো স্বপ্ন। কিন্তু আশা করি আমাদের দেখা যদি আর নাও হয়, তোমার এই বুড়ো বন্ধুটার কথা মনে রাখবে তুমি। সব সময় ভালো থাকার চেষ্টা করবে ফ্লাচি। চেষ্টা করবে সঠিক পথে চলতে। কারণ যে যাই বলুক, পৃথিবীতে ভালো জিনিসটাই সবসময় সুখের। স্বার্থপর হবে না। আর যখনই সম্ভব হবে মানুষের দিকে বাড়িয়ে দেবে সাহায্যের হাত। যদি এসব করতে পারো, অধিকাংশ মহিলার মতো অর্থহীন জীবন কাটাতে হবে না তোমাকে। যাক, আদ্যিকালের বুড়োর মতো অনেক তেতো পেঁচাল পারলাম। এবার কিছু মিষ্টি কথা বলি।
এই যে এক টুকরো কাগজ দেখছো, এটা একটা চেক। আমরা যাবার পর তোমার বাবাকে দিও এটা। একদিন তোমার বিয়ে হবে, সেদিন এটা দিয়ে একটা উপহার কিনে নিও তুমি। উপহারটা তুমি পরবে, হয়তো তোমার মেয়েও পরবে একদিন। আর এর মধ্যে এর মাধ্যমে মনে রাখবে শিকারী কোয়াটারমেইনকে। আবার কেঁদে উঠল ফ্লোচি। আমাকে একগুচ্ছ চুল উপহার দিল সে, যেগুলো এখনও আমার কাছে আছে। চেকটা 1000 পাউন্ডের। চেকটার সাথে একটা ছোট্ট চিরকুটে ওর বাবাকে লিখেছি টাকাটা যেন তিনি সরকারি কোনো ব্যাংকে জমা রেখে দেন। তারপর ফ্লোচির যখন বিয়ে হবে বা যথেষ্ট বড় হয়ে যাবে সে, তখন যেন তাকে কিনে দেন সর্বোৎকৃষ্ট হীরের একটা মালা। শেষমেশ অনেক হ্যান্ডশেক অভিবাদনের পর বিদায় নিলাম আমরা। মিস্টার ও মিসেস ম্যাকেঞ্জির কাছ থেকে বিদায় নেয়ার সময় খুবই কাঁদল আলফোন্স। সবচেয়ে দেখার অবস্থা হলো আল আমস্লোপোগাসের ফ্লাচির কাছ থেকে বিদায় নেয়ার সময় কালো মুখটা একেবারে থমথমে হয়ে গেল ওর। এই কটা দিনেই ফ্লাচিকে খুব ভালোবেসে ফেলেছিল সে। আমাকে প্রায়ই বলতো, মেয়েটি খুব মিষ্টি, আধার রাতের বুকে যেন একমাত্র তারা। পরে অনেক ভেবেছি মিস্টার ম্যাকেঞ্জিদের কথা, কিভাবে ইংল্যান্ডে পৌঁছালেন তারা। যদি ভালোই পৌঁছেন, কখনো কি চোখে পড়বে আমার এই লেখার উপর? সাদাদের রাজ্যে কেমন দিন কাটছে ছোট্ট ফ্লাচির। ওখানে তো ভোরে উঠে জানালা খুললে মাউন্ট কেনিয়া চোখে পড়বে না। মিশন ছেড়ে নির্বিঘ্নেই এগিয়ে চললাম আমরা মাউন্ট কেনিয়ার পাদদেশ দিয়ে। মাউন্ট কেনিয়া পার হয়ে পৌঁছালাম বারিঙ্গো রোডে। নিঃসঙ্গ এই রোডটার পাশ দিয়ে যাবার সময় আমাদের দুই আশকারীর একজন পা ফেলল পাফ অ্যাডারের গায়ে। ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম আমরা, কিন্তু কোনো লাভ হলো না। ওখান থেকে প্রায় 150 মাইল এগিয়ে যাবার পর আর একটা চমৎকার তুষারমোড়া পাহাড়ের দেখা পেলাম আমরা, মাউন্ট লেকা কিসেরা। আমার জানা মতে এর আগে কোনো ইউরোপীয় এই পাহাড়ের কাছে আসেনি। ওখানেই আমরা থাকলাম 15 দিন। তারপর রওনা দিলাম এলগামি জেলার অন্তর্গত দুর্গম পথচিহ্নহীন বসতিহীন এক বিরাট বনের মধ্যে দিয়ে। এই বনটার চেয়ে বেশি হাতি বুঝি আর কোথাও নেই। যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে স্তন্যপায়ী বিশাল প্রাণীগুলো। মানুষ ওদের কখনো বিরক্ত করেনি। প্রকৃতি ছাড়া আর কোনো মৃত্যুবরণ করতে হয়নি ওদের। বলা বাহুল্য, বেশি হাতি শিকার করলাম না আমরা, কারণ গুলি আর খুব একটা নেই। যে গাধাটার পিঠে গুলি বোঝাই ব্যাগ বাঁধা ছিল, খরচটা একটা নদী পার হবার সময় ভেসে গেছে সেটা। তাছাড়া হাতি মারলেও দাঁতগুলো নিয়ে যেতে পারবো না, আর নিছক হত্যাকাণ্ডে তো কোনো আনন্দ নেই। সুতরাং আত্মরক্ষার তাগিদে গুলি করা ছাড়া নিজেদের খেয়াল খুশি মতো চড়ে বেড়াতে দিলাম ওদের। শিকারির ব্যাপারে একেবারেই অনভ্যস্ত বলে একদম ফাঁকা জায়গাতেও ওদের 20 গজের মধ্যে যেতে পারলাম আমরা। আমাদের দেখে দুকানি শরীরের সাথে সেটে গেল ওদের। হতভম্ব বিশালাকার কুকুরছানার মতো দাঁড়িয়ে রইল চুপচাপ। হয়তো ভাবছে এটা আবার কোন জানোয়ার। মাঝে সাঝে আমাদের অত কাছে গিয়ে দাঁড়ানোটা পছন্দ হতো না ওদের। তখন ভীষণ চিৎকার করে সোজা তেড়ে আসতো এবং রাইফেল ব্যবহার করতে হতো আমাদের। তবে সুখের বিষয়, এরকম ঘটনা ঘটল খুব কমই। এলগামি বনে হাতি ছাড়াও নানা ধরনের পশু, এমনকি সিংহও আছে। কামড়ে একটা পা খোঁড়া করে দেওয়ার পর থেকে সিংহকে আমি খুবই ঘৃণা করি। ভয়ঙ্কর আরেকটা প্রাণী আছে এই বনে, তথেচ্ছা মাছি। গবাদি পশু মারা যায় এদের দংশনে, মানুষ ও গাধা এদের দংশনে মরে না। অর্থাৎ আমি বলতে চাইছি, এই দুই প্রাণীর মধ্যে কেউ যদি কখনো মারা যায়, তাহলে বুঝতে হবে হয় সেই প্রাণীটা ছিল
অতিরিক্ত দুর্বল, নয়তো সেই বিশেষ এলাকার মাছই ছিল অতিরিক্ত বিষাক্ত। যেমন আমাদের গাধাগুলো 2 মাস পরে হঠাৎ মারা গেল দুদিনের বৃষ্টিতে। ছাল ছাড়ানোর পর হলুদ লম্বা লম্বা ডোরাকাটা কিছু দাগ দেখা গেল। এখানেই হুল ফুটিয়েছিল ভয়ঙ্কর মাছিগুলো। এলগামি বন থেকে বেরিয়ে আরও উত্তরে যেতে যেতে একটা হ্রদের প্রান্তে গিয়ে পৌঁছালাম আমরা। আদিবাসীরা হ্রদটার নাম দিয়েছে লেগা। এটা নাকি মাইল 50 লম্বা আর 20 মাইল চওড়া, বলেছিল মিস্টার ম্যাকেঞ্জির কাছে যাওয়া লোকটা। এরপর ঢেউ খেলানো উচ্চভূমি অঞ্চল দিয়ে আমরা এগোলাম প্রায় মাসখানেক ধরে। জায়গাটা অনেকটা ট্রান্সোভালের মতো, তবে এখানে ঝোপঝাড় আছে। প্রতি 10 মাইলে 100 ফুট উপরে উঠে যাচ্ছিলাম আমরা। আসলে এটা একটা পাহাড়ের ঢাল, যার উপর আছে লোকটার বর্ণিত সেই অতল রোদ। অবশেষে পাহাড়টার পাদদেশে পৌঁছালাম আমরা। তারপর খাড়াই বেয়ে আরও 3000 ফুট কি তার কিছু বেশি উঠতে পানির একটা বিশাল বিস্তার চোখে পড়ল আমাদের। সব শুদ্ধ বোধ হয় 20 বর্গমাইল মতো হবে। পরিষ্কার বোঝা গেল মৃত একটা আগ্নেয়গিরির জ্বালামুখেই চিষ্ট হয়েছে রোদটা। প্রান্ত ঘেঁষে বেশ কিছু গ্রাম দেখতে পেয়ে নামতে শুরু করলাম আমরা। গ্রামবাসীরা বেশ সরল প্রকৃতির, সাদরে গ্রহণ করলো আমাদের। আগে কোনো শ্বেতাঙ্গ মানুষ দেখেনি, এমনকি তাদের কথাও শোনেনি এরা। আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার ও দুধ সরবরাহ করলো তারা। অত্যন্ত সুন্দর এই হ্রদটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,450 ফুটের কম হবে না। ইংল্যান্ডের মতোই বেশ ঠান্ডা এখানকার আবহাওয়া। অবশ্য প্রথম 3 দিন ভীষণ কুয়াশার কারণে কিছুই দেখতে পাইনি। কুয়াশার পর শুরু হলো বৃষ্টি, আর এই বৃষ্টিতে তথেচ্ছি মাছির দংশন কার্যকর হয়ে মারা গেল আমাদের সবগুলো গাধা। মালপত্র বহন করার মতো আর কিছুই না থাকায় খুব কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হলাম আমরা। সাথে গুলিও আর বেশি নেই, 100 রাইফেলের বুলেট আর 50টার মতো বন্দুকের গুলি। কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না আমরা। এদিকে মনে হচ্ছে যাত্রার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন যদি না এগিয়ে ফিরে যেতে চাই, সেটাও আমাদের বর্তমান অবস্থায় একরকম অসম্ভব, কারণ উপকূল এখান থেকে প্রায় 700 মাইল দূরে। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো এখানেই থেকে সামনের অঞ্চলগুলোর সংবাদ সংগ্রহের চেষ্টা করব আমরা। গ্রামের মোড়লের কাছ থেকে প্রকাণ্ড একটা কেন কেনা হলো। আমাদের সহ সমস্ত মালপত্র এঁটে যাবে তাতে। বিনিময় মূল্য হিসেবে মোড়লকে দেয়া হলো গুলির 3টে পেতলের খোল। ওগুলো পেয়ে মোড়ল মহা খুশি। তাঁবু ফেলার উপযুক্ত একটা জায়গার খোঁজে লেকের উপর দিয়ে একটা চক্কর মারব বলে ঠিক করলাম আমরা। গ্রামে আবার ফিরে নাও আসতে পারি বলে সমস্ত মালপত্র তোলা হলো ক্যানোতে। সামনের গ্রামবাসীদের আমাদের সংবাদ জানানোর জন্যে ছোট ছোট ক্যানোতে করে আগেই রওনা দিল এখানকার বাসিন্দারা। অত্যন্ত গভীর নীল পানির উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল ক্যানো। গুড বলল গ্রামবাসীরা তাকে বলেছে হ্রদটা খুবই গভীর, তলায় একটা গর্ত আছে যেদিক দিয়ে পানি বেরিয়ে যায় আর ছিটকে আসে আগুনের কুণ্ডলী। আমি বললাম এটা বোধ হয় কিংবদন্তি, বংশ পরম্পরায় শুনে আসছে গ্রামবাসীরা। হ্রদটা যে আগ্নেয়গিরির উপর সেটা তো সম্পূর্ণ মৃত। আরও এগোতে দেখলাম হ্রদের দুধার দিয়ে উঠে গেছে খাড়া পাথুরে দেয়াল, ফলে 3 থেকে 100 কদম মতো দূর দিয়ে চলতে হলো আমাদের। কিছু দূর যাবার পর নলখাগড়া, গাছের ডাল ও অন্যান্য আবর্জনার স্তূপ ভেসে যেতে লাগলো ক্যানোর পাশ দিয়ে। ও এগুলো কোত্থেকে আসতে পারে বুঝতে না পেরে হতভম্ব হয়ে গেল গুড। এ বিষয়ে ভাবনা চিন্তা করছি এমন সময় স্যার হেনরি দৃষ্টি আকর্ষণ করলেন এক ঝাঁক বড় বড় সাদা রাজহাঁসের দিকে। আগেই লক্ষ্য করেছি এই হ্রদে রাজহাঁস পরে। আফ্রিকায়
এগুলোকে আর কোথাও দেখিনি বলে শিকারের জন্যে খুব ব্যস্ত হয়ে উঠেছিলাম। গ্রামবাসীদের কাছে জানতে চেয়েছিলাম রাজহাঁসগুলোর সম্বন্ধে। ওরা বলেছে বছরের এই সময়ে সকালবেলা উড়ে আসে পাহাড়ের উপর দিয়ে। রাজহাঁসগুলোকে নাকি খুব সহজেই ধরা যায়, কারণ এখানে আসতে আসতে খুবই ক্লান্ত হয়ে পড়ে তারা। রাজহাঁসগুলো কোন দেশ থেকে আসে এই প্রশ্নের জবাবে গ্রামবাসীরা বলেছে কালো বিশাল পাহাড়টার মাথার উপর দিয়ে উড়ে আসে ওরা। পাহাড়টার ওপারে পাথুরে দুর্গম অঞ্চল, তুষারে মোড়া পাহাড় আর অসংখ্য বন্য জন্তু আছে সেখানে। আর সেই পাহাড়ের ওপারে আছে শত শত মাইল লম্বা ঘন কাটা বন। বনটা এতই ঘন যে হাতিরাও তার ভেতর দিয়ে যাতায়াত করতে পারে না। এরপর জানতে চেয়েছি পাহাড় ও কাটা বনটার ওপারে সাদা মানুষ থাকে এমন কথা ওরা কখনো শুনেছে কিনা। জবাবে ওরা হেসেছে। পরে এক থুরথুরে বুড়ি ছোটবেলায় তার দাদার মুখে শোনা এক গল্প শুনিয়েছে আমাকে। তার দাদা নাকি যুবক বয়সে মরুভূমি পাহাড় ও কাটাবন পার হয়ে গিয়ে সাদা একটা জাতির দেখা পায়, যাদের বাড়িঘর পাথরের তৈরি। গল্পটা প্রায় 250 বছর আগের হলেও আমাদের বর্তমানে শোনা গল্পের সাথে এর মিল আছে। আর এতে করে গুজবটার মধ্যে যে অন্তত কিছুটা সত্যতা আছে এ ব্যাপারে প্রায় নিশ্চিত হয়েছি আমি। সেই সাথে প্রতিজ্ঞা করেছি এই রহস্যের শেষ আমি দেখবই। রাজহাঁসগুলোর পিছু নিলাম আমরা। ক্রমেই ওরা ভেসে চলল পাথুরে দেয়ালের দিকে। অবশেষে ওদের 40 গজের মধ্যে গেল কেন। বন্দুকে 1 নং গুলি ভরে অপেক্ষায় রইলেন স্যার হেনরি। দুটো রাজহাঁস এক লাইনে আসতেই গুলি করলেন। ঘাড় ভেঙে তৎক্ষণাৎ মারা গেল দুটোই। পানি ছিটিয়ে দলটা উঠতেই দ্বিতীয় নলটা ফায়ার করলেন তিনি। পাখা ভেঙে ঝপাত করে পড়ে গেল একটা। আরেকটার একটা পা ঝুলে পড়লেও ভালোভাবেই উড়ে গেল। ধীরে ধীরে কালো পাহাড়টার মাথার উপরে চলে গেল রাজহাঁসগুলো। তারপর একটা ত্রিভুজ সৃষ্টি করে রওনা দিল উত্তর পূবের অজানা অঞ্চলের উদ্দেশ্যে। ইতিমধ্যে মরা রাজহাঁস দুটো তুলে নিয়ে পাখা ভাঙাটার পিছু ধাওয়া শুরু করেছি আমরা। চমৎকার পাখি, এক একটার ওজন হবে 30 পাউন্ড। নলখাগড়ার একটা বড় স্তূপ পেরিয়ে পরিষ্কার পানিতে নেমে পড়ল রাজহাঁসটা। স্তূপটার উপর দিয়ে কেন চালানো অসুবিধে দেখে আমাদের একমাত্র আশকারিটাকে নেমে পড়তে বললাম। ভালো সাঁতারু সে। স্তূপটার নিচ দিয়ে ডুব মেরে গিয়ে সহজেই ধরতে পারবে রাজহাঁসটাকে। তাছাড়া কুমিরের ভয় নেই এদিকে। আশকারিটাও বেশ মজা পেল এ খেলায়। ক্রমেই রাজহাঁসটার পিছে পিছে পাথুরে দেয়ালের দিকে এগিয়ে চলল সে। কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার করে উঠল আশকারিটা, বলল, চো তোকে টেনে নিয়ে যাচ্ছে। আমরাও লক্ষ্য করলাম কেনোর দিকে আসার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ক্রমেই পিছিয়ে যাচ্ছে সে। জোরে দাঁড় বাইতে লাগলাম আমরা, কিন্তু তার চেয়েও জোরে ভেসে চলল সে পাথুরে দেয়ালটার দিকে। হঠাৎ চোখে পড়ল খিলানের উপরিভাগের মতো একটা জিনিস ভেসে উঠেছে জলপৃষ্ঠের হাতখানেক উপরে। নিঃসন্দেহে ওটা একটা গুহার মাথা, তবে জলরেখা নির্দেশ করছে গুহাটা অধিকাংশ সময়েই তলিয়ে থাকে। গুহাটার দিকেই দ্রুত এগিয়ে চলেছে আশকারিটা। দূরত্ব আর 10 ফ্যাদমের বেশি হবে না, আমাদের কাছ থেকে 20 ফ্যাদম। চোতের সাথে বীরের মতো লড়ে চলেছে দেখে মনে আশা জাগলো, হয়তো বাঁচানো যাবে ওকে। কিন্তু আচমকা এক তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো ওর গলা চিরে। চোখের পলকে ঘূর্ণি জলে গিয়ে পড়ল সে, অদৃশ্য হয়ে গেল আমাদের সামনে থেকে। ঠিক সেই সময়ে প্রচণ্ড শক্তিশালী হাতে কে যেন চেপে ধরল কেনোটা, নিয়ে চলল পাথুরে দেয়ালের দিকে। প্রাণপণে দাঁড় বাইতে শুরু করলাম আমরা, কিন্তু কোনো লাভ হলো না। তীরের মতো কেন ছুটে চলল গুহামুখের দিকে। সৌভাগ্যক্রমে ওই ভয়ঙ্কর বিপদেও মাথা ঠান্ডা ছিল আমার। শুয়ে পড়ো সবাই, চিৎকার ছেড়েই
ঝাঁপিয়ে পড়লাম আমি। মুখ গুজে দিলাম ক্যানোর তলে। মুহূর্তের মধ্যে সবাই অনুসরণ করলো আমাকে। ঘড়ঘড় করে কিছু ভাঙার মতো শব্দ ভেসে এলো। ক্যানার উপর দিয়ে গড়িয়ে পড়তে লাগলো পানি। ভাবলাম এবার আর রক্ষা নেই, কিন্তু হঠাৎ থেমে গেল শব্দটা। মাথা তোলার সাহস হলো না। কাত করতে অস্পষ্ট আলোয় চোখে পড়ল উপর থেকে ঝুলে আছে শুধু পাথরের ঘন খিলান। এই আলোটাও কমে ছায়ার মতো হয়ে এলো, আর তারপর আমাদের গ্রাস করলো নিকষ কালো অন্ধকার। ঘণ্টাখানেক চুপচাপ পড়ে রইলাম আমরা। মাথা তুললাম না, পাছে পাথরে ঘা লেগে মগজ বেরিয়ে যায়। কথা বলার চেষ্টা করে কোনো লাভ হলো না। চাপা পড়ে গেল স্রোতের শব্দের নিচে। অবশ্য কথা বলার ইচ্ছেও ছিল না বললেই চলে। পরিস্থিতির ভয়াবহতায় ও তাৎক্ষণিক মৃত্যুর আতঙ্কে অভিভূত হয়ে গিয়েছিলাম আমরা। যে কোনো মুহূর্তে কেন ধাক্কা খেতে পারে গুহার দেয়ালে বা বড় কোনো প্রস্তরখণ্ডের সাথে। তাছাড়া ঘূর্ণিজলে ডুবে গিয়ে, এমনকি বাতাসের অভাবেও হ্যাঁসফ্যাঁস করে মারা যেতে পারি আমরা। ক্যানোর তলায় মুখ গুজে এসব মৃত্যু ভাবনা ভাবছি। ওদিকে পানি ছুটে চলেছে কোনো অজানার উদ্দেশ্যে। কানে আসছে শুধু আলফোন্সের আতঙ্কিত চিৎকার, তাও খুব অস্পষ্ট। পরিস্থিতিটা ধীরে ধীরে লোপ পাইয়ে দিল বুদ্ধি। ভাবতে লাগলাম নিশ্চয় ভয়াবহ কোনো দুঃস্বপ্ন দেখছি। 10 চোখের টানে ভেসে যেতে যেতে একসময় মনে হলো শব্দটা অনেক কমে এসেছে। হয়তো গুহার এদিকটায় প্রতিধ্বনি বেরিয়ে যাবার রাস্তা বেশি রয়েছে। আলফান্সের চিৎকার যেন অনেকটা স্তিমিত। ওকে একদম চুপ করানোর জন্যে একটা দাঁড় ঠেসে ধরলাম পাঁজরে। সাথে সাথে দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠল সে। ধীরে ধীরে সাবধানে হাঁটুতে ভর করে উঠলাম আমি। হাত দুটো বাড়িয়ে দিলাম উপর দিকে, কিন্তু হাতে কোনো ছাদ ঠেকলো না। এবার দাঁড়টা মাথার উপর তুললাম। একই ফল হলো। ডানে বাঁয়ে ঘোরালাম দাঁড়টা, কিন্তু পানি ছাড়া আর কিছুর স্পর্শ পেল না ওটা। হঠাৎ মনে পড়ল কেনতে একটা বুলস আই লণ্ঠন ও এক টিন তেল আছে। হাতড়ে হাতড়ে ওগুলো আর একটা দেয়াশালাই বের করলাম। লণ্ঠনের আলোয় প্রথমেই চোখে পড়ল আলফান্সের আতঙ্কিত মুখ। আলো চোখে পড়তেই ভীষণ একটা চিৎকার ছাড়ল সে। অন্য তিনজনের মধ্যে চিত হয়ে শুয়ে উপরের অন্ধকারের দিকে চেয়ে রয়েছে গুড। এত কাণ্ডের পরেও খুলে পড়েনি চোখের কাজটা। ক্যানোর ধারে মাথা রেখে হাত বাড়িয়ে পানির গতি পরীক্ষা করার চেষ্টা চালাচ্ছেন স্যার হেনরি। আমস্লোপোগাসের উপর আলো পড়তেই হাসি চাপা দায় হলো। ক্যানোর খাবার সামগ্রীর ভেতরে ছিল একটা ওয়াটার ব্যাকের বেশ কিছু রোস্ট করা মাংস। বিপদের প্রথম ধাক্কা কাটিয়ে উঠতেই নিজেকে বেশ ক্ষুধার্ত মনে হয়েছে ওর। সুতরাং ইনকোসিকাস দিয়ে বড় এক টুকরো মাংস কেটে নিয়েছে সে। মজা করে সেই মাংসই খাচ্ছে এখন। সব বাদ দিয়ে খাবার কথাটাই মনে হয়েছিল কেন। পরে বলেছে সে। খাবারের চিন্তাটাই প্রথম এসেছিল মাথায়, কারণ যেতে হবে অনেক দূর। সবাই মিলে ধমকালাম আলফোন্সকে, আর চেঁচালে পানিতে ফেলে দেয়া হবে শুনে ক্যানোর এক প্রান্তে গিয়ে গুটিসুটি মেরে চুপচাপ বসে রইল সে। এরপর পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম আমরা। গুডের পরামর্শ মতো প্রথমেই দুটো দাঁড় পালের মতো করে বাঁধা হলো ক্যানোর সামনে। এতে করে গুহার ছাদ হঠাৎ নিচু হয়ে গেলে সহজেই টের পাওয়া যাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে ভূগর্ভস্থ একটা নদীতে এসে পড়েছি আমরা। অবশ্য আলফান্সের কথা মতো এটা রোদের প্রয়োজনে অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রধান নালা ও ও হতে পারে। লণ্ঠনের আলোয় পরিষ্কার দেখা না গেলেও চোতের ধাক্কায় কেন একবার এ প্রান্তে একবার ও প্রান্তে যাওয়ায় বোঝা গেল নদীটা বেশ চওড়া। গুহার দুদিকের পাথুরে দেয়াল খিলানের মতো হয়ে উঠে গেছে আমাদের মাথার 25 ফুট উপরে। গুড বলল, চোতের গতি অন্তত 8 নট। সৌভাগ্যক্রমে
চতুর্থটা মাঝখানে বেশি। এখন প্রধান কর্তব্য হলো লণ্ঠন ও একটা দণ্ড হাতে ক্যানোর সামনে কাউকে বসিয়ে দেয়া, যাতে গুহার দেয়ালে বা জেগে থাকা কোনো পাথরে ধাক্কা খেতে গেলে ক্যানোটাকে অন্তত একবার বাঁচানোর চেষ্টা করা যায়। ইতিমধ্যেই খেয়েছে বলে কাজটার প্রথম পালা পড়ল অ্যামসোলোপোগাসের উপর। নিরাপত্তার দ্বিতীয় ধাপ হিসেবে দাঁড় হাতে আরেকজন বসবে ক্যানোর পেছনে। মাঝে মধ্যে দাঁড়ও বাইবে সে, আর ক্যানোকে গুহার দেয়াল থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করবে। এসব দিকে নজর দেওয়ার পর খেতে বসলাম আমরা। খাবার পর কিছুটা শক্তি ফিরে পাওয়া গেল। এই পরিস্থিতিতে একেবারে হতাশ হবার কিছু নেই। নিশ্চয় পাহাড়ের আরেক পাশে মুখ আছে এটার, সুতরাং অন্তত সেখানে না পৌঁছা পর্যন্ত বাঁচার চেষ্টা করা যাক। ওদিকে গুড শোনালো নানা রকম হতাশার কথা। নদীটা নেমে যেতে পারে মাটির একেবারে গভীরে, কিংবা যেতে যেতে যদি দেখা যায় শুকিয়ে গেছে, সে হবে আরেক বিপদ। বেশ, সবচেয়ে ভালোটা আশা করে সবচেয়ে খারাপের জন্যে তৈরি হওয়া যাক, বললেন স্যার হেনরি। বিপদের সময়ও মাথা ঠান্ডা রেখে উৎফুল্ল থাকতে পারেন তিনি। একসাথে অনেক অদ্ভুত অদ্ভুত অবস্থা কাটিয়ে উঠতে পেরেছি আমরা, আশা করি এবারেও পারব। উপদেশটা চমৎকার। আলফানসো ছাড়া আমাদের সবার মনোবল বাড়ালো। সে আতঙ্কে একেবারে আচ্ছন্ন হয়ে আছে। আমসোলোপোগাস সামনে বসে আছে, গুড পেছনে। সুতরাং শুয়ে শুয়ে চিন্তা করা ছাড়া কোনো কাজ নেই আমার ও স্যার হেনরির। অ্যালান, নিজেকেই নিঃশব্দে শোনালাম আমি। তুমি তো রোমাঞ্চের সন্ধানে বেরিয়েছ, আর পেয়েও গেছো তার দেখা। এখন ভয় পাওয়া কি তোমার সাজে? এখান থেকে উদ্ধার পাবার চেষ্টা করো। যদি ব্যর্থ হও, চোখের সামনেই দেখতে পাবে সে ব্যর্থতার কারণ। তবে যদি সব কিছু শেষ হয়ে যায়, ভূগর্ভস্থ একটা নদীর চেয়ে চমৎকার সমাধি আর কি হতে পারে?